হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2025 এর ভৌত বিজ্ঞানের উপর একটি ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস। প্রথমে আমরা একটু জেনে নেব যে পরমাণু নিউক্লিয়াস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। পরমাণু নিউক্লিয়াস যদি আমরা দেখে নিই, এই যদি একটা পরমাণু হয় তার কেন্দ্রের যে অংশটাতে পজিটিভ চার্জগুলো থাকছে, অর্থাৎ এখানটাতে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জগুলো থাকে। পরমাণু কেন্দ্রের ছোট্ট অংশে পরমাণু পজিটিভ চার্জগুলো থাকে, যেটা কিন্তু পরমাণু সমস্ত যে ঋণাত্মক চার্জগুলো থাকে সেগুলোকে মোটামুটি ব্যালেন্স করতে পারে। এটা আমরা জেনে এসেছি। তো পরমাণু পজিটিভ চার্জগুলো যেখানটাতে থাকছে সেই জায়গাটাকে বলা হচ্ছে যে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস। এখানটাতে পরমাণুর এই কেন্দ্রক বা নিউক্লিয়াস, তাহলে এটাকে কি বলে? কেন্দ্রক বা নিউক্লিয়াস। এখানটাতে পরমাণুর দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। এই জায়গাটা নিয়ে আজকে আমাদের যত পড়াশোনা এই পরমাণু নিউক্লিয়াসে এই জায়গাটাকে কেন্দ্র করে। তো পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসে কি কি থাকছে? প্রোটন অ্যান্ড নিউট্রন। সমষ্টিবদ্ধভাবে তাহলে কি কি থাকছে? প্রোটন অ্যান্ড নিউট্রন। এটুকু তো আমরা জেনে নিলাম। এরপর আমরা আরো একটা টার্মস জেনে নেব। সেগুলো কি কি? একটা হচ্ছে, প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ বলতে কি বুঝি? আইসোটোপ হলো আর কিছুই নয়, যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান হয়, যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা যখন সমান হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে আইসোটোপ। তাহলে লিখে নিই, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোপ। পরস্পরের আইসোটোপ, প্রোটন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। পরস্পরের আইসোটোপ বলা হয়। আইসোটোপের ইংলিশ টার্মটা কিন্তু আইসোটোপি, ঠিক আছে? আইসোটোপ, এই যে আইসোটোপ বলে। অর্থাৎ যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা তাদের পরস্পরের সাথে সমান হচ্ছে তাদেরকে বলছে আইসোটোপ। আইসোটোপের এক্সাম্পল যদি আমি দেখে নিই, এখানে উদাহরণের মধ্যে পড়বে প্রোটিয়াম, ট্রিটিয়াম, ডয়টেরিয়াম। পরস্পরের কিন্তু আইসোটোপ। প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম পরস্পরে আইসোটোপ। এরপর আমরা জানবো যেটা, সেটা হচ্ছে আইসোটোন। দেখা যাক আইসোটোন বলতে কি বোঝায়। আইসোটোন বলতে বোঝায় যে সমস্ত পরমাণুর নিউট্রন সংখ্যাটা পরস্পরের সমান হয়। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা তাদের পরস্পরের সমান হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি? আইসোটোন। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা পরস্পরের সমান তাদের বলা হয় আইসোটোন। পরস্পরের সাথে সমান না ইকুয়াল, ঠিক আছে? যখন ইংলিশে লেখা হয় তখন তাকে লেখা হয় ইকুয়াল, সমান, তাদের পরস্পরে আইসোটোন বলে। আইসোটোনের ক্ষেত্রেও ইংলিশ টার্মটা কিন্তু আইসোটোনই হয়। আইসোটোনের স্পেলিংটাও দেখে নি ইংলিশে, আইসোটোন বলে। এই যে আমি লেখাচ্ছি এই যে আইসোটোন ইংলিশ টার্মস গুলো, এই ইংলিশ টার্মস গুলো যদি ইউজ করো তাহলে পরে কি হয়, পরীক্ষার যে খাতা যিনি দেখছেন টিচার বুঝতে পারে যে স্টুডেন্টটা আর কিছু না, স্টুডেন্টটা জানে, স্টুডেন্টটা পড়াশোনা করে, তার স্টুডেন্টের খাতাটা সম্পর্কে, স্টুডেন্টের সম্পর্কে টিচারের কাছে একটা গুড আইডিয়া তৈরি হয়। তাই জন্য একটু ইংলিশ টার্মস গুলো আমরা ইউজ করব। তো আইসোটোনের উদাহরণ কি কি হতে পারে দেখে নেওয়া যাক। আইসোটোনের উদাহরণ দেখতে গেলে আমাকে দেখতে হবে যাদের নিউট্রন সংখ্যা ইকুয়াল হয়। তাহলে আইসোটোনের এক্সাম্পলস এর মধ্যে কি কি পড়তে পারে? আইসোটোনের উদাহরণ বা এক্সাম্পলের মধ্যে আমরা ফেলতে পারি, একটা হচ্ছে কার্বনকে, কার্বনের ক্ষেত্রে এই যে 6C14, আর একটা হচ্ছে অক্সিজেন হচ্ছে 8O16। এখানটাতে আমরা যদি দেখি এই যে 14টা হচ্ছে কার্বনের কি ভর সংখ্যা, 14টা হচ্ছে কার্বনের ভর সংখ্যা। তাই একে যদি আমি এই 14 থেকে যদি আমি এই যে প্রোটন সংখ্যাকে আমি কি বলেছিলাম, এই যে পরমাণু নিউক্লিয়াস এটার মধ্যে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এটা কিন্তু পরমাণু এই যে কটা প্রোটন আর নিউট্রন একসাথে থাকছে সেটা হচ্ছে পরমাণু কিন্তু ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে এখানে কার্বনের ভর সংখ্যা হচ্ছে
14। তো 14 থেকে আমি যদি কার্বনের যে প্রোটন নাম্বার মানে 6 সেটাকে যদি আমি বিয়োগ করে দিলে আমি কি পাবো, তার নিউট্রন সংখ্যা। তাহলে যদি দেখে নি এর নিউট্রন নাম্বার হচ্ছে 8, আর এরও নিউট্রন নাম্বার হচ্ছে 8, আর এরও কিন্তু যদি আমি দেখি সেম ভাবে নিউট্রন নম্বর একইভাবে 16 - 8 = 8। এরপরে যেটা সেটা হচ্ছে আইসোবার বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখে নেব। চলো তাহলে দেখে নি আইসোবার বলতে কি বোঝায়। আইসোবার অ্যাকচুয়ালি হচ্ছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যাটা ইকুয়াল হচ্ছে তাদেরকে পরস্পরের বলা হচ্ছে আইসোবার। তাহলে যেসব পরমাণুর ভর সংখ্যা ইকুয়াল বা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলা হচ্ছে, তাদের পরস্পরে আইসোবার বলা হচ্ছে, পরস্পরের আইসোবারেরও ইংলিশ টার্মটা কিন্তু আইসোবার। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে অতটা আশা করছি অসুবিধা হবে না। এগুলো আইসোবার বলে। উদাহরণ যদি দেখে নিই, উদাহরণের মধ্যে পড়বে আমার একটা হচ্ছে পটাশিয়াম আর একটা পড়বে হচ্ছে ক্যালসিয়াম। কি বললাম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। কেন, ক্যালসিয়ামের ক্ষেত্রেও এর যে ভর সংখ্যা সেটা ইকুয়াল থাকবে, পটাশিয়ামের ভর সংখ্যা একই থাকবে। তাই জন্য এদের দুজনের ভর সংখ্যা যেহেতু ইকুয়াল তাই জন্য এদেরকে পরস্পরে আইসোবার বলা হচ্ছে। আমি আগেই বললাম ভর সংখ্যা হচ্ছে যেটা এই যে এ মাথার উপরে যেটা লেখা আছে এটা হচ্ছে ভর সংখ্যা। এটা কিন্তু গন্ডগোল করো না, ভর সংখ্যা কাকে বলে, প্রোটন সংখ্যা কাকে বলে, আর নিউট্রন সংখ্যা কাকে বলে, কারণ এই জিনিসটা ধারণাগুলো জেনে রাখা খুব দরকার, কারণ এই চ্যাপ্টারে এর পরে কনসেপ্টসগুলোতে আমরা এগুলো পাবো। এবার আমরা দেখে নিতে চলেছি যে আজকে আমরা ডে 1-এ এই চ্যাপ্টারের উপর থেকে ঠিক কি পড়ে নিতে চলেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ডে 1-এ কি পড়তে চলেছি সেটা দেখে নিই। ঠিক আছে, ফার্স্টলি আমাদের যেটা থাকবে একদম বই খুললেই যেটা জল করছে, এই চ্যাপ্টারটা খুললেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো ফার্স্টে আমরা আজকে দেখে নেব সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা থাকবে তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয় বিঘটন বলতে কি বুঝি, তারপরে তেজস্ক্রিয় মৌল কি, এই সমস্তটা বিষয়ে আজকে আমরা একটা ডিটেল ডিসকাশন করব। ঠিক আছে, যেটুকু আমাদের সিলেবাসের মধ্যে আছে সেই বিষয়ে আমরা পুরোটা ডিসকাশন করব আজকে। তেজস্ক্রিয়তা তার সাথে থাকছে এটা আলফা, বিটা ও গামা রশ্মির ধর্মের তুলনা। ঠিক আছে, এবং আমরা জানতে পারবো বেসিক্যালি যে আজকে আলফা, বিটা ও গামা রশ্মি বেসিক্যালি কি, তাদের বিঘটনের ফলে কি হয়, এই সমস্ত কিছু আমরা জানবো আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মির তুলনার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা আজকে এই দুটো পয়েন্ট আজকে ভালো করে আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা তেজস্ক্রিয়তা কি এটা জেনে নেব। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তা বলতে কি বোঝো বা তেজস্ক্রিয় বিঘটন কি, তেজস্ক্রিয়তা কি, আমি প্রশ্নটা এটা লিখছি, তেজস্ক্রিয়তা কি, এর উত্তরটা কি হবে এবার দেখে নিই, তারপরে আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে। যেটা হচ্ছে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম, তাই যেসব ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট, সাধারণত উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট, উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মানে জেনারেলি যেগুলোর খুব মানে অ্যাটমিক মাস নাম্বার, যেটা মাস নাম্বার কি, আমি যদি এরকম আমাকে দিয়ে দেয় একটা এক্সাম্পল, এই যে 20 CA40, ঠিক আছে, এইটার ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করে ভর সংখ্যা কত, তাহলে ভর সংখ্যা আমি বলবো এর ভর সংখ্যা কত, এর ভর সংখ্যা ইকুয়ালস টু লিখবো আমি 40। উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলি স্বতঃস্ফূর্তভাবে এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে, স্বতঃস্ফূর্তভাবে এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে। তাহলে কি করছে, যে বিকিরণটা দৃশ্যমান নয় সেটাই। ঠিক আছে, তো এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে, এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এক মৌল থেকে অন্য মৌলে পরিণত হয়। তাহলে এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে যখন একটা মৌল থেকে আরেকটা অপর মৌলে পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন। তাহলে এক মৌল থেকে কি বললাম, অপর মৌলে বা অন্য একটা মৌলে পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পরমাণুর তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন।
তেজস্ক্রিয়তা হলে এটাই পরমাণুর অ্যাকচুয়ালি ধর্ম, অন্য এক মৌলে পরিণত হচ্ছে, পরিণত হয়, তখন তাকে তেজস্ক্রিয়তা বলে, তখন তাকে তেজস্ক্রিয় বিঘটন বলে, তেজস্ক্রিয় বিঘটন। আর এই যে ধর্মের জন্য তেজস্ক্রিয় বিঘটনটা ঘটলো তাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে আমরা বলতে পারি যে ধর্মের জন্য তেজস্ক্রিয় বিঘটন ঘটছে, যে ধর্মের জন্য এরূপ ঘটনা ঘটে তাই বললেও হবে যে ধর্মের জন্য এরূপ ঘটনা ঘটে তাকেই বলে তেজস্ক্রিয়তা। তাকেই বলছে সেই মৌলের তেজস্ক্রিয়তা, সেই মৌলে তেজস্ক্রিয়তা। তাহলে বোঝা গেল তেজস্ক্রিয়তা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝে থাকছি। তাহলে তেজস্ক্রিয়তা কি আমরা বুঝলাম, যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলি স্বতঃস্ফূর্তভাবে এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এক মৌল থেকে অন্য একটা মৌলে পরিণত হচ্ছে, তার মানে কি একটা দৃশ্যমান নয়, এরকম একটা বিকিরণ নিঃসরণ করছে, ঠিক আছে। সে বিকিরণ বলতে এখানটাতে কি বোঝাচ্ছে, একটা অদৃশ্য বিকিরণ বলতে যখন আমরা দেখি যে কোনো জায়গায় কোনো একটা বিশাল কিছু উত্তেজনাজনক ঘটনা, মানে আগুন টাগুন বেরোচ্ছে, এরকম ওই রকম একটা রশ্মি অদৃশ্য রকম ভাবে একটা বিকিরণ হচ্ছে, ঠিক সেরকমই অদৃশ্যভাবে একটা বিকিরণ নিঃসরণ করে এক মৌল কি হচ্ছে, একটা মৌল একরকম অবস্থায় ছিল, যে এই অদৃশ্য বিকিরণ নিঃসরণ করলো, করে কি করলো, এক মৌল থেকে অন্য মৌলে পরিণত হলো, তখন তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় ঘটনা। এই বিঘটন বলা হয়, এই ঘটনাটাকে বলে তেজস্ক্রিয় বিঘটন। আর এই যে ধর্মের জন্য এরূপ ঘটনা ঘটে তাকে বলে সেই মৌলের তেজস্ক্রিয়তা। তাহলে যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলি স্বতঃস্ফূর্তভাবে এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এক মৌল থেকে অন্য মৌলে পরিণত হয়, তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন। এই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। বোঝা গেল তেজস্ক্রিয়তা কি। তার পরের কোয়েশ্চেনটা কি, পরের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন, স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বা স্বাভাবিক তেজস্ক্রিয়তা কি? স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বা স্বাভাবিক তেজস্ক্রিয়তা কি? স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বা স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল কি? আমি আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন করে দিচ্ছি, স্বাভাবিক তেজস্ক্রিয়তা কি, কারণ যখন আমি দুটোই লিঙ্কড, বাট দুটোর একটা উদাহরণ আরেকটা কিন্তু সংজ্ঞা, তাই জন্য আমি দুটোকে আলাদা আলাদা করলাম। তো স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলতে কি বোঝাচ্ছে আমি দেখে নিই একটু। স্বাভাবিক মানে প্রাকৃতিকভাবে, আমি একটা কথা বলেছিলাম এখানে, স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ যেটা র্যান্ডামলি হচ্ছে বা যেটা ফ্রিলি হচ্ছে, যেটাতে কোনো রকম আমাদের হাত থাকছে না বা কৃত্রিম ভাবে জিনিসটা করছে না, ঠিক তেমনই স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যখন তেজস্ক্রিয়তা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে ঘটছে, ঠিক আছে। যখন তেজস্ক্রিয়তা প্রাকৃতিকভাবে ঘটে, তেজস্ক্রিয়তা কি হচ্ছে, প্রাকৃতিকভাবে ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে ও প্রাকৃতিকভাবে কোনো মৌল অদৃশ্য এক বিকিরণ নিঃসরণ করে, কি করছে, অদৃশ্য এক বিকিরণ নিঃসরণ করে, সে অদৃশ্য এক বিকিরণ নিঃসরণ করে তাহলে এক মৌল থেকে অন্য মৌলে পরিণত হয়, সে এক বিকিরণ নিঃসরণ করে এক মৌল থেকে অপর মৌলে পরিণত হয়, এক মৌল থেকে অপর কোনো মৌলে পরিণত হচ্ছে, মৌলে পরিণত হয়, তাকে বলা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা। কেন এটা স্বাভাবিক তেজস্ক্রিয়তা? কারণ হচ্ছে এটা কোন রকম ভাবে মনুষ্য সৃষ্ট নয়, কারণ এটা মানুষের এখানে হাত নেই কোনোভাবেই, এখানে যেটা হয়েছে সেটা প্রাকৃতিক ভাবে বা ন্যাচারালি হয়েছে, তাই জন্য এটা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। তাহলে আমরা বুঝে গেলাম যে স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম এটা স্বাভাবিক তেজস্ক্রিয়তা কি। এবার আমরা স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণটা জেনে নেব। যে সমস্ত মৌলে স্বাভাবিক তেজস্ক্রিয়তায় পার্টিসিপেট করছে তাকে বলা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল। শুধু আমি এখানটাতে উদাহরণ কয়েকটা লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা হতে পারে হচ্ছে ইউরেনিয়াম,
এটার সংকেতটা লিখে রাখবে ব্যাকেটে, ইউ, শুধু ইউ দিয়ে বোঝায়, ইউরেনিয়াম। তারপরে হচ্ছে রেডিয়াম, তারপরে হচ্ছে পোলোনিয়াম। রেডিয়াম এটা জানবে আর এ দিয়ে লেখানো হয়, আর এটা হচ্ছে পোলোনিয়াম। পোলোনিয়াম এটা হচ্ছে পি আর ও, পি আর স্মল ও, পোলোনিয়াম। এগুলো কি করে, স্বাভাবিক তেজস্ক্রিয়তায় অংশগ্রহণ করে এবং নিজের প্রাকৃতিকভাবে এগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌল, মানে এগুলো কিন্তু নিজের থেকে একটা অদৃশ্য বিকিরণ নিঃসরণ করছে এবং প্রাকৃতিকভাবে স্বতঃস্ফূর্তভাবে এক অদৃশ্য বিকিরণ নিঃসরণ করার মাধ্যমে এক মৌল থেকে অপর মৌলে পরিণত হয়। তাই এটাকে বলা হচ্ছে কি স্বাভাবিক তেজস্ক্রিয়তা, এবং এই সমস্ত মৌলগুলো স্বাভাবিক তেজস্ক্রিয়তায় অংশগ্রহণ করে বলে এদেরকে বলে স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল। আশা করছি এইটুকু অবধি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে ডাউট সেকশনে অবশ্যই, কমেন্ট সেকশনে অবশ্যই সেই ডাউটসগুলো জানিয়ে দেবে। তো আমরা এবার জেনে নেব যে তেজস্ক্রিয়তা, এই যে তেজস্ক্রিয়তা কাকে বলে, কি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কি কৃত্রিম তেজস্ক্রিয়তা, সবটাই আমি মোটামুটি মুখে বলে বলে বুঝিয়ে দিলাম। স্বাভাবিক তেজস্ক্রিয়তার সংজ্ঞা দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সংজ্ঞা আসলেও আসতে পারে, আসে না, তবে আমি যেমন জানিয়ে রাখার জন্য স্বাভাবিক তেজস্ক্রিয়তাটা দিয়ে দিয়েছি। কৃত্রিম তেজস্ক্রিয়তা হচ্ছে মনুষ্য সৃষ্ট, কৃত্রিম, আর্টিফিশিয়াল। কৃত্রিম মানে হচ্ছে আর্টিফিশিয়াল, যেখানটাতে মানুষের হাত রয়েছে সেখানটায় জানবে সব কিছুই কৃত্রিম, ঠিক আছে। আর যেখানে প্রকৃতির হাত থাকে, যেখানটাতে মানুষের হাত দেওয়ার কোনো ক্ষমতাই নেই, মানুষ হচ্ছে প্রকৃতির কাছে একদম তুচ্ছ, ঠিক আছে। তো যেখানটাতে প্রকৃতি কাজ করে সেখানটাতে আমাদের কোনো রকম হাত দেওয়ার কোনো ক্ষমতাই নেই, সেটা হচ্ছে প্রাকৃতিক। তো আমরা এরপরে জেনে নেব যে তেজস্ক্রিয়তার কারণ কি। প্রত্যেকটা সবসময় জানবে সায়েন্সে একটাই জিনিস, যে সায়েন্সের সমস্ত কিছু জানবে কার্যকারণ। তো আমরা পরের কোয়েশ্চেন যেটা, সেটা দেখে নেবো যে তেজস্ক্রিয়তার কারণ কি। এটা অনেক সময় কোয়েশ্চেন হয়তো ডিরেক্ট না আসলো, অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রশ্ন দেয়। তো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেবো 3 নম্বর প্রশ্ন, যেটা তেজস্ক্রিয়তার কারণ কি, অর্থাৎ তেজস্ক্রিয়তা হয়টা কেন, ঘটেটা কেন। তো তেজস্ক্রিয়তার কারণ কি, যদি কোনো মৌলের মধ্যে যে পরমাণু থাকছে, যে প্রত্যেকটা পরমাণু, তো এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা জানলাম যে তাদের ক্ষেত্রে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। নিউক্লিয়াসে আছে নিউট্রন আর প্রোটন। তো যদি এই নিউট্রন আর প্রোটনের রেশিওটা 1.5, মানে রেশিও মানে অনুপাত, যদি নিউট্রন আর প্রোটনের রেশিও বা অনুপাত যদি 1.5-এর থেকে বেশি হয়, তখন তাকে বলা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ঘটে। তো আমি দেখে নিই তেজস্ক্রিয়তার কারণ কি। জাস্ট এখানে উত্তর হিসাবে লিখব, যে সব পরমাণুর নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত, ঠিক আছে, যেসব পরমাণু নিউট্রন, এখানে আমি একটুখানি এই জায়গায় নিউট্রনের পাশে n লিখলাম, তার কারণটা হচ্ছে এরপরে তোমাদের আমি একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দেবো, যেটা তোমাদের বুঝতে সুবিধা করবে যে কোন কোন পরমাণুর ক্ষেত্রে নিউট্রন প্রোটনের অনুপাতটা ঠিক কীভাবে বের করতে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে কী আছে, যেসব পরমাণু নিউট্রন ও প্রোটনের অনুপাত 1.5-এর থেকে বেশি, তাহলে কতর থেকে বেশি হচ্ছে, 1.5-এর থেকে বেশি। যেসব পরমাণু নিউট্রন ও প্রোটনের অনুপাত 1.5-এর থেকে বেশি হয় তাদেরকে বলা হচ্ছে, তার জন্যই তেজস্ক্রিয়তা হয়, তখন তেজস্ক্রিয়তা ঘটে, তাদের ক্ষেত্রেই তেজস্ক্রিয়তা ঘটছে, তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ঘটে। কিন্তু এই তেজস্ক্রিয়তা শুধু কেন 1.5, এই যে বেশি হলো 1.5-এর থেকে, তার জন্য কি তেজস্ক্রিয়তা ঘটে গেল? শুধুমাত্র এই একটা রিজনে তেজস্ক্রিয়তা ঘটে গেল? তেজস্ক্রিয়তা এই 1.5-এর থেকে বেশি হওয়ার জন্য ঘটে গেল? না, একদমই নয়। যখন এটা হচ্ছে 1.5-এর চেয়ে বেশি হচ্ছে যখন, তখন নিউক্লিয়াসে কি হয়, প্রোটন আর প্রোটনের মধ্যে বিকর্ষণ বল, মানে আমরা একটা জিনিস তো জানি যে দুটো যদি একই চার্জ, সেম অ্যান্ড ইকুয়াল চার্জ যদি পাশাপাশি রেখে দিই, যেমন ইলেকট্রনকে পাশাপাশি রেখে দিলাম, তাহলে কি তাদের মধ্যে আকর্ষণ হবে? না। ইলেকট্রন প্রোটনে হয়তো আকর্ষণ হতে পারে, কারণ নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে। এই যে আমরা অনেক সময় খুব মাত্রায় হয়তো ভালো প্রিপারেশান নিয়েছি, একটা স্টুডেন্ট খুব ভালো প্রিপারেশান নিয়েছে, দারুণ প্রিপারেশান নিয়েছে, কিন্তু তার সামনে গিয়ে হয়তো কেউ মারাত্মকভাবে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে দিল, তখন তার মাইন্ডটা কী হয়, একটু হলেও সরে যায়। অর্থাৎ খুব মাত্রাকে পজিটিভ থাকলেও যখন নেগেটিভ চলে আসে তখন সেটাকে অ্যাট্রাক্ট করে। কিন্তু এখানে কি হচ্ছে, 1.5-এর থেকে বেশি হওয়ার জন্য এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বিকর্ষণ ঘটে। এমনিতে নিউক্লিয়াসটা পজিটিভ, তার মধ্যে প্রোটন থাকছে, তার মধ্যে অনুপাতটা 1.5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। একটা তো রেশিও সমস্ত জায়গাতে একটা কিছু মেনটেন করার জন্য একটা রেশিও দরকার হয়, সেই 1.5-এর থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখন কি হয়, এই যে এটা ঘটার ফলে কি হচ্ছে, প্রোটন বিকর্ষণটা বেশি হয়ে যায়। তাহলে কি হচ্ছে, প্রোটন
বিকর্ষণ বেশি হয়। লেখায় লিখতে পারি যেসব প্রোটনের নিউট্রন ও প্রোটন সংখ্যা অনুপাত 1.5 এর থেকে বেশি হয় তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ঘটে, কারণ পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন বিকর্ষণ বল মাত্রা বেড়ে যায়। তাহলে লিখতে হবে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন বিকর্ষণ বেড়ে যায়। প্রোটন বিকর্ষণ বেড়ে যায়। প্রোটন বিকর্ষণ বেড়ে যাওয়ার ফলে কি হয়, প্রোটন বিকর্ষণ বেড়ে যায়, তাই জন্যই তেজস্ক্রিয়তা ঘটে। তাহলে কি, যেসব পরমাণুর নিউট্রন প্রোটনের অনুপাত, এই প্রোটনের ক্ষেত্রে ব্যাকেটে পি লিখলাম, ঠিক আছে, কারণ এদের ইংলিশ টার্মসগুলো নিউট্রন এন দিয়ে স্টার্ট হয়, প্রোটনও পি দিয়েই স্টার্ট হয়, তো আলাদা কিচ্ছু নয়, ঠিক আছে। তাই যেসব ক্ষেত্রে, যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে নিউট্রন প্রোটনের অনুপাত 1.5 এর থেকে বেশি হয় তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ঘটে। তার কারণ কি হয়, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন বিকর্ষণ বল এতটাই বেড়ে যায় যে নিউক্লিয়াস অস্থায়ী হয়ে পড়ে, বিকর্ষণ বেড়ে যায় এবং নিউক্লিয়াস অস্থায়ী হয়ে পড়ে, তাই জন্যই তখন তেজস্ক্রিয়তা ঘটে। একটা অদৃশ্য বিকিরণ নিঃসৃত হয় বা নিঃসরণ ঘটে, বিকিরণ নিঃসরণ ঘটে। নিউক্লিয়াস কি হয়, অস্থায়ী হয়ে পড়ে, মানে আনস্টেবল, নিউক্লিয়াস অস্থায়ী হয়, তখন আনস্টেবল, নিউক্লিয়াস অস্থায়ী হচ্ছে মানে আনস্টেবল হয়, তাই জন্যই পরমাণুর তেজস্ক্রিয়তা ঘটছে। তাহলে যাদের ক্ষেত্রে নিউট্রন প্রোটনের অনুপাত 1.5 এর থেকে বেশি তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা হয়, কারণ তাদের ক্ষেত্রে প্রোটন বিকর্ষণ বা এত মাত্রায় বেড়ে যায় যে তাদের নিউক্লিয়াস অস্থায়ী হয়ে পড়ে। ওকে, এটুকু আশা করছি ক্লিয়ার। এবার এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই তাহলে মনে হয় আমাদের ক্ষেত্রে খুব বোঝার সুবিধা হবে, তাই তো। তো একটা এক্সাম্পল আমরা দেখে নিই, একটা প্রশ্নের মাধ্যমে আমি এটা বোঝাচ্ছি। আমরা জানি রেডিয়ামের কথা, আমি একটু আগেই বললাম রেডিয়াম, ইউরেনিয়াম আর পোলোনিয়াম। তো আমরা জানি যে রেডিয়াম কি, তেজস্ক্রিয় মৌল, স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল। ওকে, তো রেডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 88 আর এর ভর সংখ্যা সেটা হচ্ছে দাঁড়ায় 226। তাহলে কত, 226। এইটা কি আমরা জানি তেজস্ক্রিয়, তো এটা হচ্ছে তেজস্ক্রিয়। কিন্তু আমরা আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে সোনাকে আমরা কি দিয়ে রেখি, AU, কারণ হচ্ছে এর ইংলিশ নেমটা কি আমরা যেটা জানি, যেটা এর অরাম, ঠিক আছে। সোনা তো আর নিশ্চয়ই এখানে লিখবে না, অরাম লিখছি, ঠিক আছে। তো যদি দেখা হয় অরামের ক্ষেত্রে, আমি এটা ফর্মুলা দিয়ে লিখছি তাই জন্য এটা অরাম লিখলাম, ঠিক আছে। তো অরামের ক্ষেত্রে যদি দেখি প্রোটন সংখ্যা 79 আর ভর সংখ্যা হচ্ছে কত, 197। তাহলে আমরা জেনে গেলাম সোনার ক্ষেত্রে, সোনা একটা মেটাল যেটার প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা কত হচ্ছে। ইন্টারেস্টিং একটা জিনিস জেনে গেলাম। যাই হোক, অনেকের মনেই প্রশ্ন থাকতেই পারে যে সোনা মেটাল হলো, তার ক্ষেত্রে সে পিরিয়ডিক টেবিলে কী, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরে জানতে পারবো হায়ার স্টাডিজে গেলে। কিন্তু আমরা এইটুকু এখন জানলাম যে সোনার প্রোটন নাম্বার 79 আর এর ভর সংখ্যা হচ্ছে 197। তো রেডিয়াম কিন্তু তেজস্ক্রিয়, কিন্তু অরাম কি তেজস্ক্রিয় না, অরাম তেজস্ক্রিয় নয়। কিন্তু তার রিজনটা কেন সেটা আমাকে দেখতে হবে। তাহলে অরাম তেজস্ক্রিয় নয় কেন, এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে রেডিয়াম তেজস্ক্রিয় কিন্তু সোনা তেজস্ক্রিয় নয়। যদি সোনা তেজস্ক্রিয় হতো তাহলে সোনাকে আমরা এত ইজিলি ইউজ করতে পারতাম না। রেডিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম, এই যে এগুলো এত মাত্রায় এদের মানে এত তেজস্ক্রিয় যে এগুলো কিন্তু দুমদাম ইউজ করতে পারি না। এগুলোর ইউজের ক্ষেত্রে প্রপার আমাদের জানতে হয়, প্রপার রুলস জানতে হয়, নইলে কিন্তু আমরা ইউজ করতে পারি না। সমস্ত মৌলগুলোকে ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার রুলস জানতে হয়, নইলে কিন্তু ইউজ করা যায় না, ঠিক আছে। তো আমরা দেখে নিই, এখন দেখে নেব এটাই যে রেডিয়াম কেন তেজস্ক্রিয়, অরাম কেন নয়। তো যদি দেখি রেডিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা, ঠিক আছে, রেডিয়ামের নিউট্রন সংখ্যা কত, রেডিয়ামের নিউট্রন সংখ্যা যদি দেখি তাহলে এর হচ্ছে 226 মাইনাস 88, তাহলে কত হচ্ছে, এখানে রইল 8 8 এটাকে 9 3 আর হচ্ছে 2 থেকে 1, 838, ঠিক আছে। আর এর প্রোটন সংখ্যা কত, আমি আগেই বললাম 88, ঠিক আছে। তাহলে যদি আমি কি বলেছিলাম, যেসব পরমাণু নিউট্রন প্রোটনের অনুপাতটা 1.5 এর থেকে বেশি হয়, তাহলে দেখে নেওয়া যাক এখানটাতে রেডিয়ামের ক্ষেত্রে যদি আমি বের করি রেশিওটা তাহলে কত আসে সেটা দেখে নিই। রেডিয়ামের ক্ষেত্রে রেশিওটা বের করে নিচ্ছি, রেডিয়ামের নিউট্রন বাই প্রোটন রেশিও, তাই তো, নিউট্রন বাই প্রোটন, মানে রেডিয়ামের যে নিউট্রন আর প্রোটনের যে রেশিওটা সেটা আমরা দেখে নেব। 138 বাই 88 যদি করি দেখা যাবে বেরোবে 1.6,
1.57 কত বেরোচ্ছে 1.57 1.5 এর থেকে বেশি এলো 1.5 এর থেকে বেশি আসছে তো তাহলে এইটা কি হলো তেজস্ক্রিয় কিন্তু অরাম নয় কেন অরামেরটাও দেখি এবার তাহলে অরামের যদি দেখি অরামেরও সেম ভাবে যদি বের করি এটা আমি শর্টে করছি ঠিক আছে অরামের নিউট্রন বাই প্রোটন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা বাই প্রোটন সংখ্যা যখন করছি তখন আমি দেখে নিই যে এইটার ক্ষেত্রে অনুপাতটা কি কি আসতে পারে এটার ক্ষেত্রে কি আছে নিউট্রন সংখ্যা কি করে বের করব 197 মাইনাস করব কত 79 বাই কত আছে 79 তো আমি এখানে লিখে দিই দেখা যাক কত আসছে 8 7 আর 1 8 এর পরে 11 ঠিক আছে আর এটা হচ্ছে 79 এটা হচ্ছে 1.49 বেরোবে হিসেব করলে 1.49 কি 1.5 এর থেকে কম ছোট একটু হলেও তো কম কিন্তু সেটা তো কম তো তাই জন্য এর ক্ষেত্রে তেজস্ক্রিয় নয় আর এর ক্ষেত্রে তেজস্ক্রিয় তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানটাতে আমরা যদি এবার লিখে দিই এখানটাতে সুতরাং রেডিয়ামের প্রোটন ও নিউট্রন সংখ্যা নিউট্রন প্রোটন সংখ্যার অনুপাত নিউট্রন এন ও প্রোটন সংখ্যার অনুপাত বা এটাকে ছোট করেও তোমরা এভাবেও লিখতে পারো n/p রেশিও ঠিক আছে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 এর চেয়ে বেশি তাই রেডিয়াম তেজস্ক্রিয় তাই রেডিয়াম কি হচ্ছে তেজস্ক্রিয় অর্থাৎ বোঝা গেল রেডিয়াম কেন তেজস্ক্রিয় আর এখানটাতে একটা জিনিস আমি বলছিলাম যেটা হচ্ছে n/p রেশিও এটা দেখে নিলাম আমরা ঠিক তেমনই একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা আমি বারবার বলছিলাম বলবো সেটা হচ্ছে n/p = 1.5 যদি n/5p = যদি 1.5 এর থেকে গ্রেটার দেন হয় তখন সেটা তেজস্ক্রিয় হওয়ার ক্ষেত্রে এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে প্রশ্ন আসে ঠিক আছে এই জিনিসটা জেনে রাখা তাই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা এবার পরের প্রশ্ন তাহলে কি যাচ্ছি কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণই তার নিউক্লিয়াস জনিত ঘটনা তার কারণটা কি আগে আমরা জেনে নেব তারপরে আর আমরা দুটো প্রশ্ন পড়ব তাহলে তেজস্ক্রিয়তার জায়গাটা আমাদের কমপ্লিট ঠিক আছে তো আমরা দেখে নিই এখানটাতে প্রশ্নটা কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণই তার নিউক্লিয়াস জনিত ঘটনা কোন মৌলের তেজস্ক্রিয়তা এই প্রশ্নটা অনেক সময় আসলেও আসতে পারে তাই জন্য এটা জেনে রাখো আর এটা তোমাদের খুব হেল্পফুল হবে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য পড়ার ক্ষেত্রে ঠিক আছে কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণই তার নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো সম্পূর্ণই তার নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো তো ঠিক আছে আমাদের ব্যাখ্যা করতে দিয়েছে যখন ব্যাখ্যা করা যাক এখানটাতে আমি লিখব প্রথমেই যে কোন মৌলের রাসায়নিক ধর্ম যারা পর্যায় সারণী যাদের কাছে ক্লিয়ার তারা বুঝতে পারবে এটা ভালো যে কোন মৌলের রাসায়নিক ধর্ম তার কিন্তু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে তাহলে এখানে লিখছি কি কোন মৌলের রাসায়নিক ধর্ম তার কিসের উপর নির্ভর করছে তার কোন মৌলের রাসায়নিক ধর্ম তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল ঠিক আছে বা নির্ভর করে তো এইবারে যদি এবার তাহলে প্রশ্ন এটা হতেই পারে যে কোন মৌলের তাহলে যদি রাসায়নিক ধর্মটা পরিবর্তন হয় তাহলে কি তার তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় একদমই নয় যদি তার রাসায়নিক ধর্ম পরিবর্তন হয়ে যায় এবং তার ফলে সে যেটা নতুন যৌগে পরিণত হয় তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে যেটা হয় নতুন যৌগে পরিণত তখনও কিন্তু তার তেজস্ক্রিয়তা কোনো রকম পরিবর্তন হয় না এই জন্যই আমরা এই ডিসিশনটা আসতে পারি যে রাসায়নিক ধর্মের সাথে কিন্তু তেজস্ক্রিয়তা কোনো যোগসূত্র এভাবে আসছে না তাই জন্য আমরা এটা বলতে পারি তেজস্ক্রিয়তা সম্পূর্ণই নিউক্লিয়াস জনিত ঘটনা এই পয়েন্টটা উল্লেখ করা খুবই দরকার
যে কোনো পরমাণুর যদি রাসায়নিক মৌলের যদি তেজস্ক্রিয় মৌলগুলো যদি রাসায়নিকভাবে পরিবর্তন করা হয় এবং তার ফলে যদি তারা নতুন মৌলে পরিণত হয়, তখন কিন্তু তাদের তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক ধর্মের পরিবর্তন হলেও তাদের তেজস্ক্রিয়তা বর্তমান থাকে। তাই বলছে তেজস্ক্রিয় মৌলগুলোর রাসায়নিক ধর্ম, তেজস্ক্রিয় মৌলগুলি কি বলছে, রাসায়নিক ধর্ম পরিবর্তিত হলেও তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয় না। তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হয় না। এই ঘটনাটা একমাত্র পসিবল কেন, এই যে এটা কেন পসিবল হচ্ছে, তার কারণটা হচ্ছে নিউক্লিয়াসের জন্য। ঠিক আছে, যখন তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে একটা মৌল এক অবস্থা থেকে আরেকটা নতুন মৌলে পরিণত হচ্ছে, একটা নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হচ্ছে, তখন তার রাসায়নিক ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু তার কোনো রকম তেজস্ক্রিয়তার পরিবর্তন হয় না, তেজস্ক্রিয়তা কোনো রকম হাত লাগে না। সেটা নতুন মৌল হতে পারে কিন্তু সে তখনও তেজস্ক্রিয়। তাই জন্য বলছে এটা একমাত্র পসিবল যদি নিউক্লিয়াসটা সেম থাকে। নিউক্লিয়াসের জন্য এটা পসিবল হচ্ছে, তাই তো? তার মানে কিসের জন্য পসিবল হচ্ছে? নিউক্লিয়াসের জন্য। কেন পসিবল হচ্ছে? নিউক্লিয়াসের জন্য। আর তেজস্ক্রিয়তা কেন ঘটে আমি সেটা তো আগেই বললাম, নিউট্রন প্রোটনের রেশিওটা যদি 1.5 এর থেকে বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে প্রোটনের মধ্যে একটা বিকর্ষণ বলটা তখন মারাত্মক আকার নেয়। তখন সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তখন নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে পড়ে এবং তখন কিন্তু তেজস্ক্রিয়তা ঘটছে। ওকে, দেন আমরা তাহলে দেখে তেজস্ক্রিয়তা কোনো পরিবর্তন হয় না। তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে কি হয়? সম্পূর্ণ অন্য ধর্ম বিশিষ্ট নতুন মৌলে পরিণত হয়। সম্পূর্ণ অন্য ধর্ম বিশিষ্ট, অন্য রাসায়নিক ধর্ম, হ্যাঁ লিখলাম, সম্পূর্ণ অন্য রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলে পরিবর্তিত হয়। কিন্তু আমরা আগের লাইনে দেখলাম যে তার তেজস্ক্রিয়তা কোনো পরিবর্তিত হয় না, পরিবর্তিত হয়। ঠিক আছে, এই জিনিসটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ কেন লিখছি, এটা না লিখলে পরে কিছুটা তেজস্ক্রিয়তার ঘটনাটা অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি লিখলাম, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে সম্পূর্ণ অন্য রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয়। এবার এইখানে লিখতে হবে যেটা তেজস্ক্রিয়তার পরিবর্তন না ঘটার পিছনে কারণটা কি থাকছে? নিউক্লিয়াস। তেজস্ক্রিয়তার পরিবর্তন হয় না নিউক্লিয়াসের জন্যই, তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় না এই নতুন মৌলে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় না এই নতুন মৌলে। তাই বলা যায়, তাই এই ঘটনা একমাত্র তেজস্ক্রিয়তা, এখানটাতে লিখতে হয় তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় না এই নতুন মৌলে একমাত্র নিউক্লিয়াসের জন্যই। ঠিক আছে, এই ঘটনাটা সম্ভব একমাত্র নিউক্লিয়াসের জন্য। তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় না এই মৌলে একমাত্র নিউক্লিয়াসের জন্যই। তাই আমরা বলতে পারি কোন মৌলের তেজস্ক্রিয়তা কিসের উপর নির্ভরশীল? সম্পূর্ণরূপে নিউক্লিয়াসের উপর। কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণই তার নিউক্লিয়াস জনিত ঘটনা। তাই বলা যায়, এখানে একটু লিখে দিলাম, হ্যাঁ, তাই বলা যায় জনিত ঘটনা। তাহলে কোন মৌলের রাসায়নিক ধর্ম তার সর্বস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। তেজস্ক্রিয় মৌলের রাসায়নিক ধর্ম পরিবর্তিত হলেও তেজস্ক্রিয়তা কোনরূপ পরিবর্তন হয় না।
তাই জন্য তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে সম্পূর্ণ অন্য রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলে পরিবর্তিত হয়, কিন্তু তখনও তেজস্ক্রিয়তা কোনো পরিবর্তন হয়, তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় নাই নতুন মৌলে একমাত্র নিউক্লিয়াসের জন্যই। তাই বলা যায় কোনো মৌলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণই তার নিউক্লিয়াস জনিত ঘটনা। এটার সাথে সাথে একটা জিনিস লিখতে পারো যে কেন তেজস্ক্রিয়তা হয়, সেটা যদি কখনো বড় কোয়েশ্চেন না লিখলেও হয়, এইটুকু লিখলে এনাফ, মানে বেশি লিখে ফেলেছো, বুঝিয়ে দিয়েছো অনেকটাই। তবু আমি বলছি যদি মনে হয় এখান থেকে একটু লাইনে এদিক ওদিক করবে, তো লাইনে এদিক ওদিক যদি করো কখনো যে জিনিসটি ইনক্লুড করতে পারো সেটা হচ্ছে এই নিউট্রন বা প্রোটন রেশিওটা যে 1.5 এর থেকে বেশি হলে তেজস্ক্রিয়তা ঘটছে, তখন তেজস্ক্রিয় রশ্মি বিকিরণটা ঘটে, সেইটুকু ইনক্লুড করতে পারো। তা বাদে এখানকার খুব ইম্পর্টেন্ট জায়গা যেগুলো বলে দিই, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার সর্বস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌলের রাসায়নিক ধর্ম পরিবর্তিত হলেও তেজস্ক্রিয়তার কোনোরূপ পরিবর্তন হয় না। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমি আন্ডারলাইন করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নাও সবাই। তারপর হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে সম্পূর্ণ অন্য রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয়, তেজস্ক্রিয়তার পরিবর্তন হয় না এই নতুন মৌলে একমাত্রই নিউক্লিয়াসের জন্য। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। তাই বলা যায় কোনো মৌলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণতে নিউক্লিয়াস জনিত ঘটনা। আশা করছি সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে। এর পরের প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বলতে কি বোঝো। ঠিক আছে, আচ্ছা এত তেজস্ক্রিয়তা পড়ছো, তো বলার কথা একটাই যে গরমে তেজস্ক্রিয়তা বুঝতে গিয়ে নিজেদের মাথা গরম করে ফেলো না। হ্যাঁ, তোমরা মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করো, তেজস্ক্রিয় করে ফেলো নিজেদের মাথাটাকে। তার সাথে সাথে পড়তে থাকো পড়াগুলো, আর যাদের ডাউট হচ্ছে ঠিক আছে কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো। আরেকটা প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কাদের ক্ষেত্রে দেখা যায়। কি প্রশ্নটা? তেজস্ক্রিয়তা কাদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তো এটার উত্তর হবে হচ্ছে যেমন জেনেছি নিউট্রন বা প্রোটন রেশিও যেসব পরমাণুর ক্ষেত্রে 1.5 এর থেকে বেশি তাদের ক্ষেত্রে তো হচ্ছে, তার সাথে সাথে আমরা এটাও জেনে নেব যে সমস্ত যেসব পরমাণুর ভর সংখ্যাটা, ঠিক আছে, যেসব পরমাণুর ভর সংখ্যা 210 বা তার বেশি হয়, যেসব পরমাণুর ভর সংখ্যা 210 বা তার বেশি তাদের ক্ষেত্রেও দেখা যায়, 210 বা তার বেশি, 210 বা তার বেশি তাদের ক্ষেত্রেও তেজস্ক্রিয়তা দেখা যায়, তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখা যায়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা দেখা যায়, তেজস্ক্রিয়তা দেখা যায়। ঠিক আছে, এর পরে আরেকটা কোয়েশ্চেন আমরা দেখে নেব, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আলফা, বিটা আর গামা রশ্মির তুলনা। ঠিক আছে, এদের যে নিজস্ব ধর্ম এগুলোর ব্যাপারে জানবো, তার সাথে সাথে জানবো যেটা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলো যখন কোনোটা পরমাণুতে বেরোচ্ছে তখন তার ফলে তাদের বিঘটন হচ্ছে। তো এই যে বিঘটনের ফলে কি ঘটতে পারে সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, তো চলো আমরা যেটা আগে দেখে নেব সেটা হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মির সাধারণ ধর্মের মধ্যে তুলনা, বা এগুলো কি। আমি এখানে একটা চার্ট তৈরি করছি। ঠিক আছে, এটা একটা চার্ট তৈরি করে দিচ্ছি। প্রথমে লিখছি এটা আলফা রশ্মি, তারপরে যেটা লিখছি বিটা রশ্মি, তারপরে যেটা লিখছি সেটা হচ্ছে গামা রশ্মি, আর এখানটাতে আমি যেটা চার্টটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে ধর্ম। হলো ধর্ম, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। ঠিক আছে, এটা একটা চার্ট সবাই খাতায় তৈরি করে রাখবে। পরীক্ষার সময় চার্টগুলো না বেশ হেল্পফুল হয়, মনে রাখার ক্ষেত্রেও খুব সুবিধাজনক এই চার্টগুলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চার্ট তৈরি। এবার আমরা দেখি এখানটাতে কি কি আসছে। প্রথমে আসছে হচ্ছে প্রকৃতি। প্রথমে বলি একটা কথা, আলফা রশ্মি কি, আলফা কি? আলফার কিছুই না, যেটা হচ্ছে আমরা জানি যে হিলিয়ামের কথা জানি তো, হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি ফর্মুলাটা, হিলিয়ামের ফর্মুলা 2He4, এরও তাই হয়। ঠিক আছে, প্রোটনের থেকে এর মাসটা হয় কত, 4 গুণ বেশি, আর এর ইলেকট্রন যেটা আধান সেটা হয় 2 গুণ বেশি প্রোটনের থেকে, পজিটিভ হয়। এর প্রকৃতি কি, এর প্রকৃতি যদি আমি লিখে নিই ধনাত্মক আধানবাহী কণার স্রোত, ধনাত্মক আধানবাহী কণার স্রোত, ব্যাস হয়ে গেল। এবার বিটা রশ্মি, বিটা রশ্মি হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন। ঠিক আছে, তো এটা হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণার স্রোত, ঋণাত্মক
আধানবাহী কণার স্রোত হয়ে গেল। গামা রশ্মি, গামা হচ্ছে বেসিক্যালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। তাহলে গামা রশ্মি কি? ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি হলো ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় মানে ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর আবার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, লিখে নেওয়া যাক, যার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডার মান, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যটা কত? যার তরঙ্গ দৈর্ঘ্য 0.1 অ্যাংস্ট্রমের কম। তাই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি যে ধর্মটা, প্রথম ধর্মটা যেটা করলাম সেটা হচ্ছে প্রকৃতি। প্রথম প্রকৃতি হচ্ছে কি? এর ধনাত্মক আধানবাহী কণার স্রোত, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক আধানবাহী কণার স্রোত, আর গামা রশ্মি হলো ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 0.1 অ্যাংস্ট্রমের থেকেও কম। তবে অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কি হয় সেটাও আমি লিখে দিচ্ছি, এখানটাতে আসে না সাধারণত, তবু তোমাদের জানার জন্য লিখে দিচ্ছি, 10⁻⁻10 মিটার। আচ্ছা, এর পরের ধর্ম যেটা, সেটা হচ্ছে আধান। আমি প্রথমেই বলে দিলাম আলফা রশ্মির আধান হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ, প্রোটনের আধানের দ্বিগুণ বা প্রোটনের আধান ইন্টু 2, ঠিক আছে, প্রোটনের আধান ইন্টু 2। বিটা রশ্মি, বিটা রশ্মির হচ্ছে ইলেকট্রনের আধানের সমান, ইলেকট্রনের আধানের সমান, ইলেকট্রনের আধানের সমান। ইলেকট্রনের আধানের সমান বলতে গেলে ইলেকট্রনের আধানের কত হচ্ছে? আধানটার কত? 1.6 × 10⁻⁻19 কুলম্বের সাথে ইকুয়াল বা সমান, সমান, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা এখানটাতে এন্ড, ঠিক আছে। সেকেন্ড পয়েন্টটা যেটা লিখছি, আর গামা রশ্মি, গামা রশ্মির ক্ষেত্রে কোনো আধান থাকে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। গামা রশ্মি, গামা রশ্মির ক্ষেত্রে কিন্তু কোনো আধান থাকে না, এটা কি নিস্তড়িৎ। প্রশ্ন আসতে পারে যে কে নিস্তড়িৎ, কোন রশ্মিটা নিস্তড়িৎ? অবশ্যই গামা রশ্মি। হয়ে গেল, শেষ এইটুকু। এরপর আসবে যে ভর। ভর কি? প্রোটনের ভরের সাথে 4 গুণ, প্রোটনের ভর ইন্টু 4, আর এর কি? ইলেকট্রনের ভরের সাথে সমান। ইলেকট্রনের ভর কত সেটাও দেখে নেব। ইলেকট্রনের ভর, ভরটা লিখে নিচ্ছি 9.1 × 10⁻31 কেজি এর সমান, সাথে সমান, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের ভরের সাথে সমান কার ভর? অবশ্যই বিটা রশ্মির ভর। আর গামা রশ্মি, গামা রশ্মির ক্ষেত্রে কি কোনো ভর আছে? না এর আধান আছে, না এর ভর আছে, এর কোনোটাই নেই, ঠিক আছে। তো এর ভরহীন, তাহলে এটা কি? ভরহীন। এই গেল এর আধান, প্রকৃতি ধর্ম আধান, ঠিক আছে। এরপর যেটা আসবে এটা হচ্ছে ভেদন ক্ষমতা, ঠিক আছে। ভেদন ক্ষমতা মানে ভেদ করতে পারে, কার ক্ষেত্রে কার বেশি, সব থেকে বেশি কার ক্ষেত্রে সেটা লিখে দেব ভেদন ক্ষমতা, মানে হচ্ছে ভেদ করার ক্ষমতা, ঠিক আছে। যদি আমি দেখি এই যে বিটা আর গামা রশ্মি, ঠিক আছে, আর এই যে আলফা রশ্মি, ঠিক আছে, এই আলফা রশ্মির থেকে এখানে লিখে দিচ্ছি, আলফা রশ্মির থেকে এই দুটো রশ্মি, এই দুটো রশ্মির কিন্তু ভেদ করার ক্ষমতা কম, মানে বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা কম, ভেদন ক্ষমতা কম। আলফা রশ্মির থেকে বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা কম। হয়ে গেল। তারপরে হচ্ছে যদি আমি দেখি বিটা আর বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা, এবার যদি দেখি যে বিটা রশ্মির ভেদন ক্ষমতা কিরকম ভাবে আসছে। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির থেকে কম, কিন্তু গামা রশ্মির থেকে কিন্তু বেশি হয়, ঠিক আছে। তো দেখে নি, এটা লিখছি এভাবে, বিটা রশ্মির ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা ক্ষমতা আলফা রশ্মির তুলনায়, এভাবে এটা লিখতে হবে, তুলনায় কি? আলফা রশ্মির তুলনায় বেশি, কিন্তু কিন্তু গামা রশ্মির তুলনায় কম। আচ্ছা, এটা গন্ডগোল করে দিয়েছি, দাঁড়া। আচ্ছা, পরের পয়েন্টটা কি? ভেদন ক্ষমতা। তো ভেদন ক্ষমতার ক্ষেত্রে দেখে নিই কিভাবে হচ্ছে, ঠিক আছে। আলফা রশ্মির থেকে এদের ভেদন ক্ষমতা কিন্তু বেশি, আলফা রশ্মির তুলনায় বিটা ও
গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামার, দেখা যাবে ভেদন ক্ষমতা বেশি, ঠিক আছে। আলফা রশ্মির থেকে বিটা রশ্মির ভেদন ক্ষমতা বেশি হলে গামার থেকে কম, বিটা রশ্মির ভেদন ক্ষমতা বেশি কিন্তু গামা রশ্মির থেকে কম, গামা রশ্মির থেকে কম। তাহলে যদি আরেকটা জিনিস দেখে নি, আলফা বিটা রশ্মির ভেদন ক্ষমতা রেশিও, ঠিক আছে। আমি এখানে আলফা ইস টু বিটা করে দিচ্ছি, ঠিক আছে, এটা তোমরা লিখে রাখবে। আলফা মানে আলফা আর বিটার যদি দেখি, যদি আলফা রশ্মির ভেদন ক্ষমতা এখানে 1 ধরি, তাহলে বিটা রশ্মির ভেদন ক্ষমতা হবে হচ্ছে প্রায় 100, ঠিক আছে। আমি এটা ইস টু করে লিখে দিলাম, 1:100, ঠিক আছে, ভেদন ক্ষমতার অনুপাত। তারপর হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মির সব থেকে বেশি ভেদন ক্ষমতা, সব থেকে বেশি ভেদন ক্ষমতা, বেশি ভেদন ক্ষমতা আলফা বিটা রশ্মি, আলফা বিটার গামার মধ্যে, ঠিক আছে, বেশি ভেদন ক্ষমতা। এবার যদি এদের একটা অনুপাত করি তাহলে দেখা যাক কি হয়। যদি এটা অনুপাতটা করি আলফা বিটা আর গামা, তাহলে বেরোবে হচ্ছে 1:100:1000। তাহলে কি বেরোলো, আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু 1:100:1000, আর আলফা ইস টু বিটা হচ্ছে 1:100। তার মানে গামা রশ্মির ভেদন ক্ষমতা আলফার থেকে কত গুণ, 1000 গুণ, 1000 গুণ, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। আর এটা হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, কার সব থেকে বেশি গ্যাসকে আয়নিত করতে পারে, কে কম আয়নিত করতে পারে, সেটা একটা প্রশ্ন, ঠিক আছে, হতে পারে এটা। তো এটা দেখে নেওয়া যাক। তাহলে আয়নিত করার ক্ষমতা, পরের পয়েন্ট চলে যাবে, ঠিক আছে। আমি ওপরেরটা মুছে দিলাম, আশা করছি ওপরেরটা সবার লেখা হয়ে গেছে এতক্ষণে। তো পরের পয়েন্ট আয়নিত করার ক্ষমতায় চলে যাব, ঠিক আছে। আয়নিত করার ক্ষমতা, কাকে আয়নিত করছে, গ্যাসকে, ঠিক আছে। আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির থেকে যদি দেখে নি, এখানটাতে আলফা রশ্মির সব থেকে বেশি, এদের সাথে যদি কম্পেয়ার করা, আলফা রশ্মি সব থেকে বেশি, আমি শর্টে জাস্ট লিখে দিলাম এটা, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমি রেশিওটা করি, আমি আলফা ইস টু বিটা ইস টু গামা, এটা উল্টে যাবে, কেমন হবে, 1000:100:1 হলো। এর ক্ষেত্রে যদি দেখি, বিটা রশ্মির ক্ষেত্রে, বিটা রশ্মির কিন্তু গামার থেকে বেশি, গামা রশ্মির থেকে বেশি, ঠিক আছে। গামা রশ্মির থেকে বেশি, সব থেকে কম কার থেকে, গামার, সব থেকে কম গামা রশ্মির থেকে বেশি। ভেদন ক্ষমতা আয়নিত করার ক্ষমতাটা জাস্ট দুটোর থেকে একটু উল্টো, ঠিক আছে। গামা রশ্মির থেকে বেশি কিন্তু আলফা রশ্মির থেকে কম, আলফা রশ্মির থেকে কম। তাহলে কি হচ্ছে, আলফা রশ্মির থেকে কম, আলফা রশ্মির থেকে কম। এই যে আলফা রশ্মির থেকে কম, এখানে একটুখানি বুঝে নিও, এটা আলফা রশ্মির থেকে কম। আমি বারবার করে বলে দিলাম যে বিটা রশ্মির ক্ষেত্রে কিন্তু আলফা রশ্মির থেকে কম হয়, ঠিক আছে। তাহলে বিটা রশ্মির ক্ষেত্রে আলফা রশ্মির থেকে কম, মনে থাকবে। বিটা রশ্মি গামা রশ্মির থেকে বেশি কিন্তু আলফা রশ্মির থেকে কম। আশা করছি দেখা যাচ্ছে, এটা ভালো করে লিখে রাখবে, ঠিক আছে। এটা থেকে প্রশ্ন অনেক সময় আসে। আচ্ছা, এটা সব থেকে কম, কার সব থেকে কম গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, সেটা হচ্ছে গামা রশ্মি। তাহলে গামা রশ্মি আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে কম, আর ভেদন ক্ষমতা ওর সব থেকে বেশি। এই যে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এটা 4 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আচ্ছা না 1 2 3 4, এটা আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, ঠিক আছে। আর 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা আমি মুছে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে এদের তিনজনের ধর্মের পরিবর্তন, এই ধর্মের তুলনাটা। আর মনে রাখবে আলফা রশ্মির ক্ষেত্রে এই যে হিলিয়ামেরটা, ঠিক আছে। আলফা রশ্মি হচ্ছে অ্যাকচুয়ালি হিলিয়ামের যদি ফর্মুলা মনে রাখি তাহলে আমরা এমনি বেরিয়ে যাবে এগুলো, ঠিক আছে। এইটুকু মনে রাখলে
হয়ে যাবে আমাদের এখানে ধর্মের জায়গাটা পার্টটা শেষ। আচ্ছা, একটা প্রশ্ন আমি আজকে দিচ্ছি, সেটা হচ্ছে আলফা রশ্মির বিঘটন আর বিটা রশ্মি আর গামা রশ্মির বিঘটনের ফলে কি হচ্ছে সেটা আমি প্রশ্ন আকারে করে বুঝিয়ে দিচ্ছি। তার সাথে সাথে একটা কোয়েশ্চেন আমি এটার উপরে করাবো, ঠিক আছে? তো আগে আমি এটা বুঝিয়ে দিই। আলফা রশ্মির যদি একটা ধরে নিই, সাপোজ একটা পরমাণু যদি ধরে নিই, ঠিক আছে, যার সংকেতটা আমি ধরে নিলাম ZXA, ঠিক আছে, মানে জেডটা হচ্ছে তার প্রোটন নাম্বার, এটা হচ্ছে তার মাস নাম্বার, জেড হচ্ছে কি পি নাম্বার, মানে কি প্রোটন নাম্বার, পি নাম্বার, ঠিক আছে, শর্টে লিখছি। এ হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার, ঠিক আছে, ভর সংখ্যা ব্র্যাকেটে লিখে দিচ্ছি মাস নাম্বার, কারণ ইংলিশ টার্মগুলো তাহলে এইরকমভাবে কী হবে তোমরা জেনে যাবে একটু একটু করে, তখন আর পরবর্তীকালে তোমাদের সায়েন্সে এই টার্মসগুলোর প্রবলেম হবে না। মাস নাম্বার, আর এটা হচ্ছে জাস্ট প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পি নাম্বার, আমি বলছিলাম যেটা পি নাম্বার, আমি ইচ্ছেকৃত এটা শর্টে লিখছি, ঠিক আছে, বা প্রোটন নাম্বার, ঠিক আছে। এবারে যদি এটা থেকে আলফা বিঘটন হয় তখন কি হয়, একটা যদি আলফা বিঘটন ঘটে এটার থেকে, তাহলে কি হবে দেখো, এই যে ZXA, জেড যার প্রোটন সংখ্যা, এ তার পরমাণু প্রোটন, এ তার ভর সংখ্যা, ঠিক আছে, জেড হচ্ছে প্রোটন সংখ্যা। যদি এটা আলফা হয় তাহলে আলফা বিঘটনের ফলে কি হচ্ছে দেখো, আলফা বিঘটন, এই যে অ্যারোর উপর আলফা লিখেছি মানে আলফা বিঘটন, তখন কি হবে তার প্রোটন সংখ্যাটা -2 হয়ে যাবে, তার প্রোটন সংখ্যাটা যা ছিল তার আগের থেকে তার কমে যাবে, আর তার ভর সংখ্যাটা কি হবে 4, তার থেকে 4 কমে যাবে, ঠিক আছে, Z-2 হবে আর A-4 হয়ে যাবে, ঠিক আছে, Z-2 আর A-4 হয়ে যাবে। আলফা রশ্মির বিঘটন হচ্ছে Z-2 হচ্ছে আর A-4 হবে। মনে রাখবে সবসময় আলফা রশ্মির বিঘটনের ক্ষেত্রে প্রোটন নাম্বার তার থেকে 2 ঘর কমে যাচ্ছে আর ভর সংখ্যা থেকে 4 ঘর কমে যাচ্ছে, এটুকু মনে রাখবে, ঠিক আছে। আবার এর থেকে যদি বিটার পরিবর্তন হয়, বিটা হয়, তাহলে কি হবে Z+1 হয়ে যাবে আর এর কোনো পরিবর্তন হবে না, মানে প্রোটন সংখ্যাটা 1 ঘর বেড়ে যাবে, 1 ঘর বেড়ে যাবে আর ভর সংখ্যাটা সেমই থাকবে। এই জায়গাগুলো খুব গোলায়, ঠিক আছে, মাথায় রাখবে। আর গামা রশ্মি যেহেতু নিস্তরী, তাই জন্য এর যদি গামার দিয়ে যদি করি তাহলে কোনো পরিবর্তনই হবে না, এই ZXA থাকবে, ঠিক আছে, জেডি এর প্রোটন সংখ্যা ছিল আর এর যেটা ভর সংখ্যা ছিল এ, সেটাই থাকবে। এটুকু আশা হচ্ছে বুঝতে পারা যাচ্ছে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। এবার তাহলে আমি একবার বলে দিই, তাহলে প্রোটন সংখ্যার কি পরিবর্তন হচ্ছে আলফা বিঘটনের ফলে, আলফা বিঘটনের ফলে প্রোটন সংখ্যা, এই জিনিসটা দিয়ে মনে রাখবে সব থেকে সোজা জানবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমাদের ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে এবং সেটা ভালোভাবে মনে রাখতে পারে। এই যেভাবে মনে রাখবে জিনিসটা সব থেকে সোজাভাবে তোমরা মনে রাখতে পারবে, শর্টে মনে রাখতে পারবে, এত লেখা মনে রাখার দরকার নেই, এরকমভাবে মনে রাখবে, সুবিধা হবে, অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আলফা যদি বিঘটন হয় তাহলে Z-2 হচ্ছে, মানে হচ্ছে প্রোটন সংখ্যা 2 ঘর কমছে আর ভর সংখ্যা 4 ঘর কমছে। আর যদি বিটা হয় তাহলে হচ্ছে বিটা নিঃসরণের ফলে বা বিটা রশ্মি নিঃসরণের ফলে বা বিটা রশ্মির বিঘটনের ফলে তার প্রোটন সংখ্যা 1 ঘর বাড়ছে, কিন্তু তার ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না। আর গামা রশ্মির ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কোনোটারই কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল? এইটুকু আলফা বিটা গামা রশ্মির নিঃসরণের ফলে তার কি পরিবর্তন হচ্ছে এটা বুঝিয়ে দেবে। একটা অঙ্ক করিয়ে দেবো, জাস্ট ওই একটা অঙ্ক করে আজকে ক্লাস এন্ড, ঠিক আছে। ওইটা অনেক সময় প্রশ্নটা, ওই অঙ্কটা খুব বারবার আসে আলফা বিটা গামা দিয়ে, তাই জন্য ওইটা আমি শুধু করাবো, করি আজ শেষ। আচ্ছা, একটা আমি এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ, প্রশ্ন এটা, যে যদি এক্স, এটা আলাদা কোয়েশ্চেন, হ্যাঁ, এক্স 92, মানে হচ্ছে এর প্রোটন সংখ্যাটা হচ্ছে 92, এক্স 235, ঠিক আছে, 235, সেখান থেকে এর হচ্ছে কি ওয়াই হচ্ছে কি হচ্ছে, এর প্রোটন সংখ্যাটা কীভাবে পরিবর্তন হচ্ছে 90 আর এর ভর সংখ্যাটা হচ্ছে পরিবর্তন কি 227। এখানে আলফা আর বিটা রশ্মির কটা কি চেঞ্জ হয়েছে, বিটা রশ্মির কি বিঘটন, বিটা রশ্মির কি মানে বিঘটন হয়েছে, কটা বিটা রশ্মি কটা আলফা রশ্মির বিঘটন হয়েছে সেটা জিজ্ঞাসা হচ্ছে, বিঘটন সংখ্যা, ঠিক আছে, আলফা বিটা রশ্মির বিঘটনের সংখ্যা। এখানে এই যে এক্স আর ওয়াই দিয়েছে, এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই, তার কারণটা হচ্ছে আমরা জানি তেজস্ক্রিয়তার ফলে মৌল কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো এখানেও তাই তো হয়েছে, আলফা আর বিটা রশ্মির নিঃসরণ হয়েছে, কিন্তু কটা কি নিঃসরণ হয়েছে সেইটা আমাদের দেখতে হবে। এখানে দেখো, যদি আমি দেখি, আমরা একটা কি জিনিস জানি, আলফার ক্ষেত্রে কি জেনেছি, আলফার ক্ষেত্রে তার এই যে আলফা রশ্মির বিঘটনের ফলে তার কি হচ্ছে, ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে। তো আমি যদি এটার ক্ষেত্রে দেখে নিই ভর সংখ্যার কীভাবে পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের বেরিয়ে যাবে অনেকটাই। যেমন এখানে ভর সংখ্যাটা কী হয়েছে, ভর সংখ্যার যদি পরিবর্তন দেখি, ভর সংখ্যার পরিবর্তন,
এটা আমি এখন তোমাদের বোঝার জন্য করাচ্ছি, তারপরে দেখবে তোমরা এমনি ইজিলি যখন আরও কয়েকটা প্র্যাকটিস করবে তখন তোমাদের এমনি একদম দেখবে আর কোয়েশ্চেন আর আনসার হয়ে যাবে। ঠিক আছে, এটা কী হচ্ছে 235 মাইনাস 227, তাহলে হচ্ছে কি 8টা ঘর কমেছে। আর আমরা কি জানি একটা আলফায় কটা করে কমে, 2টো করে কমে, তাই তো, 4টে করে কমে, ভর সংখ্যা 4টে করে কমে, তাই তো। তাহলে এখানে 235 থেকে 227 হয়েছে, 8টা কমেছে, তাহলে আমি বলতে পারি 2টো আলফা নিঃসরণ হয়েছে। ওকে, তো যদি 2টো আলফা নিঃসরণ হয় কি হতে পারে আমি দেখিয়ে নিই একবার। 235 থেকে 2 আলফা যদি বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে প্রথমে একটা আলফা বের করছি। হ্যাঁ, প্রথমে একটা আলফা বের করি, দেখো কি হয়। প্রথমে যদি একটা আলফা বের করি তাহলে 88 হচ্ছে, কারণ আমরা জানি z-2 আর a-4, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে যদি 231 হচ্ছে, তাহলে আরেকটা যদি আমি আলফা বের করি, এই সাইডে যদি আমি আরেকটা আলফা বের করছি, তো কি হচ্ছে এর থেকে আরও জেডটা আরও 2 ঘর কমে যাবে, মানে হচ্ছে 86 হলো। আর হচ্ছে এর ক্ষেত্রে এই 231 যেটা, সেটা কমে গিয়ে 227 হয়ে যাবে, প্রোটন সংখ্যাটা হয়ে গেল 27। এবার যদি এখানে আমরা কি দেখছি যে এটা 86 হয়েছে, তাহলে এখানে দেখি তো আমরা ভর সংখ্যাটা ইকুয়াল করতে পারলাম, আর ভর সংখ্যায় হাত দেওয়ার দরকার নেই। তাহলে আমরা বুঝতে পারলাম 2টো আলফা রশ্মি বিঘটন হয়েছে, ফার্স্ট আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, কিভাবে বুঝতে পারলাম আমরা, প্রথমে ভর সংখ্যার পরিবর্তনটা করে নিলাম, দেখলাম 8 বের হচ্ছে, একটা বার যদি আলফা বের হয় তাহলে জানি 4 ঘর কমে, 8 ঘর কমেছে মানে 2বার বের হচ্ছে, 4 দুগুণে 8, তাই না। তো আমি বুঝে গেলাম যে 2বার বের করতে হয়েছে, 2বার আলফা নিঃসরণ হয়েছে, এভাবে আমরা কিন্তু আলফাটা বের করতে পারি। বিটারটা এবার কি করে বের করব, আমরা তো দেখলাম যে এখান থেকে z-2 করে z-4 হলো, হয়ে এটা কি হলো 86 হয়ে গেল, 4 ঘর এটা কমলো, একবার প্রথমে 2 ঘর, তারপরে আবার 2 ঘর কমলো। ঠিক আছে, তাহলে এবার যদি এটা বিটা নিঃসরণ হয়, বিটা নিঃসরণের ফলে কি হবে, এটা একবার বিটা নিঃসরণ হলে 1 ঘর বাড়বে, তখন এটা কি হচ্ছে, আচ্ছা এখানে তখন হয়ে যাচ্ছে এই এক্সটা যেটা, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাচ্ছে 87। আর এটার ভর সংখ্যায় কি হাত লাগাবো না, হাত লাগাবো না। তারপরে যদি আবার বিটা নিঃসরণ করি তখন আবার কি হচ্ছে 88, আর হচ্ছে এটা 227ই থাকছে। আবারও কিন্তু বলছে ভর সংখ্যায় আমি হাত লাগাচ্ছি না বিটা নিঃসরণের সময়। আবার যদি বিটা নিঃসরণ ঘটাই তাহলে এই ক্ষেত্রে আবার হচ্ছে এটা 89, আর এটা হচ্ছে 227। আরেকবার যদি বিটা নিঃসরণ ঘটাই তখন দেখা যাচ্ছে এটা আমার হয়ে গেল, তখন y90 আর 227 হলো, চেঞ্জ হলো, নতুন মৌল তৈরি হলো। আর এখানটাতে 4টে তাহলে বিটা নিঃসরণ হলো, এই একটা, দুটো, এই একটা, দুটো, তিনটে, 4টে বিটা নিঃসরণ, 2টো আলফা আর 4টে বিটা নিঃসরণ, তাহলে কি বলতে পারি 2 আলফা আর হচ্ছে 4 বিটা। আনসার বেরিয়ে গেল। কীভাবে বের করা যাচ্ছে মাথা থেকে, মানে মাথায় ঢুকলো নিশ্চয়ই। এইভাবে তোমরা বাড়িতে আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে, যত এর উপরে অঙ্ক আমি নিজেও ভিডিও দেবো এরপরে, ম্যাথমেটিক্সের উপরে, শুধু এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্সের উপর ভিডিও দেবো, ম্যাথমেটিক্যাল ভিডিও, সেটা ভালো করে দেখবে। তার সাথে সাথে বাড়িতে প্র্যাকটিস করবে, নিজেরা হাতে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করো তত বেরিয়ে যাবে এগুলো, হিসেব ক্যালকুলেশন মাথায় চলবে। আর এই ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা ভালো করে পড়বে, ব্যাস দেখবে এই টাইপের অঙ্ক সব সলভ হয়ে যাবে। ওকে, চলো ভালো করে পড়াশোনা করতে থাকো, নিজের জেদ থেকে পড়াশোনা করতে থাকো, তাহলে দেখবে অবশ্যই তোমাদের ভিতরে যে একটা ভালো রেজাল্ট করা খিদে সেটা আরও বাড়বে। এবং এই যে এইভাবে যদি পড়তে থাকো তাহলে তোমরা আরও ভালো একটা দুর্দান্ত রেজাল্ট করবে। ঠিক আছে, চলো গুড বাই আজকের জন্য, সবাই ফলো করতে থাকো আমাদেরকে, চলো, থ্যাংক ইউ।